সূর্য এবং রূপা একে অপরকে ভালোবাসে। দুজনেই নিজেদের বাড়ির লোকেদের রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা রাজি না হওয়ায় এক রাতে তারা দুজনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। সূর্য, এবারে আমরা কোথায় যাব, কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি চিন্তা করো না রূপা, তুমি সাবালক মেয়ে, সবার আগে আমরা বিয়ে করব, তারপর অন্য কোনো শহরে গিয়ে থাকতে শুরু করব। আচ্ছা সূর্য, বাবা মা আমাকে ক্ষমা করবে তো? হয়তো করে দেবে। এরপর সূর্য এবং রূপা সেই রাতে এক মন্দিরে গিয়ে বিয়ে করে। কিছু সময় পর রূপার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে মন্দিরে পৌঁছায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের বিয়ে হয়ে গিয়েছিল। এটা তুই ভালো করিসনি রূপা, আজ থেকে আমাদের সঙ্গে তোর সম্পর্ক শেষ হলো, তুই আমাদের জন্য মরে গেছিস। এটা তুই কি করলি রূপা? এই ছেলের সঙ্গে তুই কোনোদিনও সুখে থাকতে পারবি? আমিও আজ থেকে ভুলে যাব যে আমার কোনো মেয়ে ছিল। তুমি এরকম করে বলো না মা, আমি সূর্যকে অনেক পছন্দ করতাম, তাই তাকে বিয়ে করেছি। রূপার বাবা মা তাকে নানা রকম কথা বলে সেখান থেকে চলে যায়। বাবা মায়ের মুখে এরকম কথা শোনার পর রূপা কান্নাকাটি করতে শুরু করে দেয়। এভাবে কেঁদো না রূপা, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো, আমাদেরকে স্টেশনে যেতে হবে, একটু পরে অন্য শহরের জন্য ট্রেন ধরতে হবে। এরপর সূর্য রূপাকে নিয়ে স্টেশনে চলে যায় এবং তারা একটি ট্রেনে চেপে অন্য শহরে পৌঁছায়। নতুন শহরে গিয়ে তারা থাকার জন্য বাড়ি খুঁজতে শুরু করে। এরপর তারা বাড়ি ভাড়া নেওয়ার জন্য এক বাড়িতে পৌঁছায়। হ্যাঁ বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? ম্যাডাম, আমরা বাড়ি ভাড়া নিতে এসেছি। তোমার সঙ্গে এই মেয়েটিকে? এ হলো আমার স্ত্রী রূপা। তোমাদের জিনিসপত্র কোথায়? তুমি অন্য কোনো লোকের বউ নিয়ে চলে আসোনি তো? আমার তো মনে হচ্ছে তোমরা পালিয়ে বিয়ে করেছো। আপনি এভাবে বলছেন কেন? আমরা বিবাহিত, এটাই কি যথেষ্ট নয়? না না, আমি তোমাদেরকে ভাড়াই রাখতে পারবো না। বাড়ি থেকে পালানো মানেই পুলিশ কেস। আমি কোনো পুলিশের ঝামেলায় যেতে চাই না। সূর্য এবং রূপা অনেকগুলো বাড়িতে যায়, কিন্তু সকলেই নানা রকম বাহানা করে তাদের বাড়ি ভাড়া না দিয়েই সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা যখন রাস্তার ধারের একটি চেয়ারে বসেছিল, এমন সময় এক বয়স্ক মহিলা তাদের কাছে আসে। আরে কি হয়েছে? তোমরা এইভাবে দুঃখী হয়ে বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে নতুন নতুন তোমাদের বিয়ে হয়েছে। আসলে কাকিমা, আমরা থাকার জন্য বাড়ি খুঁজছি, কিন্তু কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, সবাই বারণ করে দিয়েছে। আচ্ছা, থাকার জন্য ঘর দরকার, ঠিক আছে, আমার সঙ্গে চলো। মালতী তার বাড়িতে একা থাকতো। সে মন থেকে অনেক ভালো ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে সে বাড়ির কিছু অংশ ভাড়া দিয়ে তার সংসার চালাতো। মালতী সূর্য এবং রূপাকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। এই রুমটা কেমন? তোমরা এখানে থাকতে পারবে তো? এটা তো অনেক ভালো রুম কাকিমা, আপনার অনেক ধন্যবাদ। কাকিমা বলছো, আবার ধন্যবাদও জানাচ্ছ? শুধু ধন্যবাদ বললে হবে না, যাও আমার রান্নাঘরে গিয়ে 3 কাপ চা বানিয়ে দাও, তারপর আমরা তিনজনে একসঙ্গে বসে গল্প করব। সেদিন থেকে রূপা এবং সূর্য মালতীর বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করে। কয়েকদিন পর সূর্য সেখানে একটি চাকরি জয়েন করে নেয়। রূপা মাঝে মাঝে তার বাবা মায়ের কথা মনে করে অনেক দুঃখী হতো, কিন্তু মালতী সবসময় তার সঙ্গে গল্প করে তার মন ভালো রাখার চেষ্টা করত। এরকমই এক রাতে। কি হয়েছে রূপা, তুমি এরকম দুঃখী হয়ে বসে আছো কেন? সূর্য, এখানে থাকতে আমাদের 1 বছর হতে চলেছে। বাবা মায়ের কথা আমার অনেক বেশি মনে পড়ছে। আমরা কি একবারও তাদের সঙ্গে দেখা করতে পারি না? না রূপা, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না, আমার এত সাহস নেই, তারা আমাদের অনেক অপমান করবে, আমি তোমাকে আবার কান্নাকাটি করতে দেখতে পারবো না। বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই সবসময় বাবা মায়ের কথা মনে পড়ে। সূর্য এবং রূপা যখন বসে বসে কথা বলছিল, এমন সময় মালতী সেখানে আসে। আচ্ছা, তার মানে রূপার একা থাকতে আর ভালো লাগছে না, তাহলে ফ্যামিলিতে একটা নতুন মানুষকে নিয়ে এসো। আরে সূর্য, তোমরা ফ্যামিলি প্ল্যানিং করে নাও, তারপর দেখবে রূপার কখনো একা মনে হবে না। হয়তো বেবি হয়ে গেলে রূপা তোমাকেও ভুলে যেতে পারে। মালতীর কথা শুনে রূপা এবং সূর্য বেবি প্ল্যানিং করতে শুরু করে, কিন্তু বেশিরভাগ সময় রূপা চিন্তিত থাকায় তার মিসক্যারেজ হয়ে যেত। এভাবেই দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়।
2 বছর পর একদিন জানা যায় রূপা গর্ভবতী। রূপার প্রেগনেন্ট হওয়াতে সূর্য এবং মালতী প্রচন্ড খুশি হয়ে যায়। এভাবেই 5 বছর কেটে যায়। কাকিমা, আমরা 8 বছর থেকে এখানে আছি। এই 8 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার বাবা মায়ের রাগ এখনো শেষ হলো না। হ্যাঁ রূপা, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যখন তোমরা দুজন এখানে এসেছিলে তখন আমাকে দেখে এত বুড়ি মনে হতো না, এখন আরো বেশি বুড়ি হয়ে গেছি। কাকিমা, তুমি অনেক মজা করো। আচ্ছা রূপা, তোমার মেয়ে আজ প্রথমবার স্কুলে গেছে, তাকে সবকিছু দিয়েছো তো? এবারে তুমি পুরানো কথা চিন্তা করা বন্ধ করো। মালতী এবং রূপা যখন কথা বলছিল এমন সময় রূপার মেয়ে শিল্পা সূর্যের সঙ্গে বাড়ি ফিরে আসে। মা, আমি চলে এসেছি। আজ স্কুলে প্রথম দিন কেমন ছিল শিল্পা? অনেক ভালো ছিল মা, আমি 3টে নতুন বন্ধু বানিয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। চলো আমি তোমাকে কিছু খেতে দিই, হয়তো তোমার অনেক বেশি খিদে পেয়েছে। রূপা এই বলে শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রূপার চলে যাওয়ার পর সূর্য মালতীকে বলে, কাকিমা, এবার তোমার শরীর কেমন আছে? তোমার ওষুধ আছে তো? শেষ হওয়ার আগেই আমাকে জানিয়ে দেবে, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করা বন্ধ করো সূর্য, আমি এত তাড়াতাড়ি মরবো না। শিল্পার বিয়ে দেখা পর্যন্ত আমার কিচ্ছু হবে না। তুমি সব সময় হাসাতে থাকো কাকিমা। আচ্ছা, আমার একটা কথা শোনো সূর্য, রূপা সব সময় নিজের পরিবারের কথা মনে করে দুঃখী হয়ে যায়। তুমি একবার তাকে তার পরিবারের সঙ্গে দেখা করিয়ে দিতে পারো না? কিন্তু কাকিমা, তার পরিবারের লোক যদি আমাদের উপর খুব রেগে যায়? আমি জানি হয়তো তারা অনেক খারাপ ব্যবহার করবে, কিন্তু হয়তো এত বছরে তারা চেঞ্জও হয়ে যেতে পারে। তারাও হয়তো রূপাকে অনেক বেশি মিস করছে। আমার কথা শোনো, তুমি একবার রূপাকে নিয়ে তাদের সঙ্গে দেখা করে এসো, পারলে নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করে আসবে। ঠিক আছে কাকিমা, তাহলে এই রবিবার যাওয়ার প্ল্যান করব। সূর্য এবং মালতী যখন কথা বলছিল, অপরদিকে দরজার আড়াল থেকে রূপা তাদের সমস্ত কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পর সূর্য রূপা এবং শিল্পাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তাদের গাড়ি করে বেরিয়ে পড়ে। যেতে যেতে রূপা বলে, সূর্য, বাড়ি যাওয়ার জন্য আমি যত এক্সাইটেড তার সঙ্গে তত বেশি ভয়ও হচ্ছে। তুমি চিন্তা করো না রূপা, হয়তো তারা রাগারাগি করবে, কিন্তু আমাদের শিল্পাকে দেখার পর তাদের রাগ শেষ হয়ে যাবে। বাবা, আমার দিদিমা কি আমাকে অনেক ভালোবাসবে? সে কি আমাকে নতুন নতুন গল্প বলবে? তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তোমার দিদিমা তোমাকে অনেক ভালোবাসবে। সূর্য কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে এবং শ্বশুর বাড়ি পৌঁছে গাড়ি থামিয়ে দেয়। এরপর সকলে গাড়ি থেকে বেরিয়ে আসে। আজ এত বছর পর আমি প্রথমবার নিজের বাড়ি ফিরেছি। আস্তে আস্তে আমার সমস্ত পুরানো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলা থেকে বাবা মা আর দাদা আমাকে কত ভালোবাসতো, জানি না আজ তারা কেমন বিহেভ করবে। এরপর তারা দরজার কাছে গিয়ে বেল বাজায়, কিন্তু কেউ দরজা না খোলায় সূর্য বলে, রূপা, আমার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আরে না না, কেউ থাকবে না কেন? বাবা আর দাদা হয়তো বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু মা তো বাড়িতেই থাকবে। মা কোথাও যেতে পছন্দ করে না, মা নিজের বাড়িকেই সব থেকে বেশি পছন্দ করে। বেশ কিছু সময় পর্যন্ত দরজার বেল বাজানোর পরেও কেউ দরজা খোলার জন্য বাইরে আসে না। এরপর সেখান থেকে এক মহিলাকে যেতে দেখে সকলে তার কাছে গিয়ে দাঁড়ায়। আরে কাকিমা, প্রদীপ বাবুদের বাড়িতে কেউ নেই কেন? তোমরা প্রদীপ বাবুর ব্যাপারে জিজ্ঞাসা করছো কেন? তারা 8 বছর আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললেন? 8 বছর আগেই তারা বাড়ি ছেড়ে দিয়েছে? আচ্ছা, এখন তারা কোথায় থাকে এটা বলতে পারবেন? জানি না কোথায় থাকে, কেউই জানে না তারা কোথায় থাকে। তাদের একটা মেয়ে ছিল, অনেক আদর করে তাকে মানুষ করেছিল। অনেক ধনী পরিবারে তার বিয়েও ঠিক করেছিল, কিন্তু বিয়ের কয়েকদিন আগেই মেয়েটা বাড়ি ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। তারপর 2 মাস পর্যন্ত তারা এখানে ছিল। তারপর প্রদীপ বাবুর স্ত্রী মারা যায়। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। এটা অনেক দুঃখের খবর, এতে আমরা কি করতে পারি? তারপর আরতির অন্তিম সংস্কার করার পর 2 বাপ ছেলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোথাও চলে গেছে। তারপর থেকে তাদের ব্যাপারে আমরা আর কেউ কিছুই জানি না। আপনার অনেক ধন্যবাদ কাকিমা। ঠিক আছে, এবার আমরা আসছি। এরপর সূর্য রূপা এবং শিল্পাকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়
এবং গাড়ি চালাতে শুরু করে। রূপা যেতে যেতে কান্নাকাটি করতে করতে বলে, এটা কি হয়ে গেল সূর্য? এভাবে কান্নাকাটি করছো কেন রূপা? তুমি প্লিজ কান্নাকাটি করা বন্ধ করো। এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে সূর্য। আমার জন্য মা পৃথিবী ছেড়ে চলে গেল। বাবা কত কষ্ট করে এই বাড়ি বানিয়েছিল, সেই বাড়ি ছেড়ে আজ তারা কোথায় চলে গেল। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিও না রূপা, এসবের পেছনে তোমার কোনো দোষ নেই। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না সূর্য। বাবা আর দাদার সঙ্গে কিভাবে দেখা করব? কেউ জানে না তারা কোথায় আছে। এবার তাদেরকে কোথায় খুঁজবো? রূপা প্লিজ, তুমি এভাবে দুঃখী হয়ে থেকো না। তাছাড়া তুমি এত কান্নাকাটি করছো কেন? শিল্পা পাশে বসে আছে, সে তোমাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাবে। নিজেকে একটু সামলাও, বাড়ি গিয়ে এই বিষয়ে কথা বলবো। না সূর্য না, আর কিচ্ছু ঠিক হবে না। সবকিছু শেষ হয়ে গেছে। কত আশা করে বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ভেবেছিলাম আমাদের শিল্পাকে দেখার সঙ্গে সঙ্গে সকলের রাগ ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এবার কিছুই ঠিক হবে না সূর্য। আমার জন্য মা শেষ হয়ে গেল। বাবা, মা এভাবে কান্নাকাটি করছে কেন? মাকে একটু বোঝাও না। কিছু হয়নি শিল্পা, তুমি চিন্তা করো না। তোমার মা একটু দুঃখী হয়ে গেছে, বাড়ি পৌঁছালে সব ঠিক হয়ে যাবে। সূর্য রূপাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা কান্নাকাটি করতেই থাকে। রূপাকে সামলাতে গিয়ে সূর্য রাস্তার উপর লক্ষ্য রাখতে ভুলে যায় এবং এমন সময় তাদের গাড়ি একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। রূপা, শিল্পা, রূপা তুমি কোথায়? শিল্পা! সূর্য আহত অবস্থায় গাড়ির বাইরে পড়ে থাকে এবং রূপা ও শিল্পাকে ডাকাডাকি করতে থাকে। অপরদিকে শিল্পা তার পাশেই অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু রূপাকে কোথাও দেখতে পাওয়া যায় না। রূপা, রূপা তুমি কোথায় রূপা? সূর্য আহত অবস্থায় উঠে দাঁড়ায় এবং রূপাকে চারিদিকে খুঁজতে শুরু করে, কিন্তু রূপাকে সে কোথাও দেখতে পায় না। কিছু সময়েই আশেপাশের কয়েকজন গ্রামবাসী সেখানে পৌঁছায় এবং তারাও রূপাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই রূপার সন্ধান পায় না। ভাই, হয়তো তোমার বউকে আর খুঁজে পাবে না। তাকে খুঁজে বেশি সময় নষ্ট করো না। তোমার মেয়ের অবস্থা অনেক খারাপ আছে। তুমি নিজের মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যাও। তোমার অবস্থাও ভালো নেই। চলো, আমরা তোমাকে হাসপাতালে পৌঁছে দেব। না, আমি রূপাকে ছাড়া কোথাও যাব না। সে হয়তো আশেপাশেই কোথাও আছে, তাকে খুঁজতে হবে। তুমি চিন্তা করো না, আমরা এখানে খোঁজাখুঁজি চালু রাখবো। তোমার স্ত্রীকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেব। এবার তাড়াতাড়ি নিজের মেয়েকে নিয়ে হাসপাতালে যাও। সকলের অনেক বোঝানোর পর সূর্য তার মেয়ের সঙ্গে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর গ্রামের লোকেরা সূর্য এবং তার মেয়েকে একটি হসপিটালে ভর্তি করিয়ে দেয়। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সকালে তার জ্ঞান ফেরে। এবার তুমি একদম সুস্থ আছো, তোমার মেয়েও সুস্থ আছে। রূপা, আমার বউ রূপা কেমন আছে? ক্ষমা করবে ভাই, তোমার স্ত্রীকে আমরা কোথাও খুঁজে পাইনি। সকলে বলছিল পাশে যে ঝর্ণা আছে, হয়তো তোমার বউ সেই ঝর্ণার সাথে ভেসে ভেসে চলে গেছে। এবার তুমি নিজের বউকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দাও। না, এটা হতে পারে না। রূপা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? সুস্থ হয়ে যাওয়ার পর সূর্য শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সূর্য বাড়ি ফিরে তার মালতী কাকিমাকে সমস্ত ঘটনা জানায়। রূপার ব্যাপারে সবকিছু শোনার পর মালতী প্রচন্ড ভেঙে পড়ে। অপরদিকে শিল্পা সবসময় নিজের মায়ের কথা জিজ্ঞাসা করায় সূর্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কিভাবে সবকিছু সামলাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নিজেকে সামলাবো না শিল্পাকে বোঝাবো, নাকি মালতী কাকিমাকে সান্ত্বনা দেব? সূর্য যখন নিজের রুমে বসে এই সমস্ত কথা ভাবছিল, এমন সময় মালতী তার কাছে আসে। সূর্য, তুমি আমার কথাই রূপাকে নিয়ে তার বাবা মায়ের বাড়িতে গিয়েছিলে। আমি যদি তোমাকে সেখানে যাওয়ার কথা না বলতাম, তাহলে হয়তো কোনোদিনই এই দুর্ঘটনা হতো না। এই সব কিছু আমার জন্যই হয়েছে। না কাকিমা, এতে তোমার কোনো দোষ নেই। যখন যেটা হওয়ার থাকে সেটা ঠিক হয়। এবার আমি একা শিল্পাকে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। তুমি একা শিল্পাকে সামলাবে? তুমি এভাবে বলছো কেন বাবা সূর্য? তোমার মালতী কাকিমা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার মেয়ের খেয়াল রাখাতে কোনো অসুবিধা হবে না। আমি খুব ভালোভাবে শিল্পার খেয়াল রাখবো, কখনো তাকে একা হতে দেব না।
কয়েকদিন পর সূর্য শিল্পাকে মালতীর কাছে রেখে দিয়ে আবার কাজে যাওয়া শুরু করে দেয়। আচ্ছা মালতী কাকিমা, মা কবে আসবে? তোমার মা খুব তাড়াতাড়ি চলে আসবে শিল্পা। মালতী কাকিমা, আমরা তিনজন দিদিমার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু মা ফিরে এলো না কেন? রাস্তায় হঠাৎ করে মা কোথাও চলে গেছে। তোমার মা ঈশ্বরের কাছে চলে গেছে। এবার যখন ঈশ্বরের ইচ্ছে হবে তবেই সে তোমার মাকে এখানে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রত্যেকদিন প্রার্থনা করব যেন ঈশ্বর তাড়াতাড়ি আমার মাকে এখানে পাঠিয়ে দেয়। তাদের শহর থেকে অনেক দূরে একটি সমুদ্রের ধারে এক ছেলে দুঃখী হয়ে বসেছিল। হয়তো ছেলেটি তার জীবনে অনেক হতাশ হয়ে পড়েছে। সে সমুদ্রের ধারে বসে নানা রকমের কথা চিন্তা করছিল। এমন সময় রূপা ভাসতে ভাসতে সেখানে পৌঁছায়। এরপর সেই মনোজ নামের ছেলেটি রূপাকে জল থেকে তুলে আনে। আরে, মেয়েটা তো এখনো বেঁচে আছে। এখানে আশেপাশে কেউ নেই, কার থেকে সাহায্য চাইবো? বেশি অপেক্ষা করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, তাড়াতাড়ি ডাক্তার না দেখালে সমস্যা হয়ে যেতে পারে। এরপর মনোজ রূপাকে তার গাড়িতে তুলে নেয় এবং বাড়ি নিয়ে যায়। মনোজের বাড়ির পাশেই তুলসী নামের এক ডক্টর থাকতো। এরপর মনোজ তুলসীকে বাড়িতে ডেকে রূপার চিকিৎসা করায়। আমি চেক আপ করে নিয়েছি মনোজ, ভয়ের কোনো ব্যাপার নেই। তবে মেয়েটির জ্ঞান ফিরতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে একা ছাড়বে না, তুমি মেয়েটার কাছেই থেকো। আচ্ছা ঠিক আছে তুলসী, আমি খেয়াল রাখবো। এরপর মনোজ সারা রাত রূপার কাছে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও রূপার জ্ঞান ফেরে না। দেখতে দেখতে সকাল হয়ে আসে, কিন্তু রূপার জ্ঞান ফেরে না। সারা রাত জেগে থাকার কারণে মনোজ চেয়ারের উপর বসে বসে ঘুমিয়ে পড়ে। এমন সময় রূপার জ্ঞান ফিরে আসে। আমার কি হয়েছে? শিল্পা, সূর্য। আরে এই তো আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনি ওঠার চেষ্টা করবেন না, শুয়ে থাকুন। এখনো আপনি পুরোপুরি ভাবে সুস্থ হননি। আমি নিজের মেয়ের কাছে যাব, আমাকে যেতে দাও। ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, এখন আপনি উঠতে পারবেন না। মনোজের বারবার বারণ করার পরেও রূপা বিছানা থেকে উঠে পড়ে, কিন্তু দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে পড়ে যায়। এটা কি হয়ে গেল? আমি দাঁড়াতে পারছি না কেন? আমার পায়ে কি হয়েছে? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমার কি হয়েছে। ম্যাডাম, আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি। হয়তো আপনার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণে আপনার দুটো পা প্যারালাইজ হয়ে গেছে। এটা কি বলছো তুমি? তাহলে কি আমি কোনোদিনও হাঁটতে পারবো না? আমাকে আমার মেয়ের কাছে পৌঁছে দাও, আমি নিজের মেয়ের কাছে যাব। শিল্পা। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন সূর্যদের বাড়িতে। শিল্পা, শিল্পা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এবার খেয়ে নাও। আমাকে আমার মা এনে দাও, না হলে আমি কিচ্ছু খাবো না। তোমার মা কোনোদিন ফিরে আসবে না শিল্পা, সে অনেক দূরে চলে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে আমার মা এনে দাও। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। শিল্পা সেখান থেকে চলে যাওয়ার পর মালতী বলে, সূর্য, রূপা চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে। সে যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে ফিরে আসতো। আমার মনে হয় না সে আর বেঁচে আছে বলে। এরকম করে বলো না কাকিমা, রূপা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। নিজের কথা না হলেও শিল্পার ব্যাপারে চিন্তা করো। সে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। অনেক বলার পরেও সামান্য পরিমাণ খাবারই খায়। এইভাবে কতদিন চলবে? সে স্কুলে যাওয়াও ছেড়ে দিয়েছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলাও করতে যায় না। এবার আমি কি করব কাকিমা? তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। কি? তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলছো? হ্যাঁ সূর্য, এটাই একমাত্র উপায়। শিল্পাকে সামলানোর জন্য তোমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে, না হলে বাচ্চা মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করে নিলে শিল্পা যদি নতুন মাকে মানতে অস্বীকার করে তাহলে কি হবে? শিল্পা অনেক ছোট, আমার বিশ্বাস কয়েকদিন পর শিল্পা নিজের নতুন মাকে আপন করে নেবে। কিন্তু এভাবেই চলতে থাকলে আমরা শিল্পাকে বোঝাতে পারবো না, তার মাথার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। আমি রূপাকে ভুলতে পারবো না কাকিমা, আমার দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছা করছে না। অপরদিকে মনোজের বাড়িতে রূপা হুইল চেয়ারে বসে মনোজের সঙ্গে কথা বলছিল। না মনোজ না, সূর্য আর শিল্পা আমাকে কোনোদিনও ভুলতে পারবে না।
তোমার অ্যাক্সিডেন্টের 6 মাস হয়ে গেছে। তারা যদি তোমার খোঁজ করতো তাহলে এতদিন পর্যন্ত তোমার খোঁজে এখানে চলে আসতো। না, আমি চাই না আমার স্বামী আর আমার মেয়ে আমাকে এই অবস্থায় দেখুক। আমি যখন হাঁটতে শিখে যাব তারপরেই তাদের কাছে যাব। আমি জানি তারা এখনো পর্যন্ত আমার অপেক্ষায় করছে। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। মনোজ, তুমি আমার জন্য অনেক কিছু করছো। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে বন্ধু মনে করো, তাই ধন্যবাদ বলছো কেন? একটা কথা বলবো রূপা, সেদিন যদি তুমি আমার জীবনে না আসতে তাহলে হয়তো সেদিনেই আমি আত্মহত্যা করে নিতাম। এটা তুমি কি বলছো মনোজ? আমি একদম সত্যি কথা বলছি রূপা। আমি কোনোদিন তোমাকে নিজের লাইফের ব্যাপারে কিছু জানাইনি, কিন্তু আমার জীবন অনেক কষ্টকর। তোমার সঙ্গে কি হয়েছে? আমার সঙ্গে অনেক কিছু হয়েছে রূপা। আমি যখন 5 বছরের ছিলাম, মা ভেবেছিল আমি ধনী লোকের কাছে মানুষ হলে আমার কোনো অভাব থাকবে না। মা তাদের বাড়িতে কাজ করত, তাই মা ভেবেছিল সবসময় আমাকে দেখতে পাবে, কিন্তু সবকিছু অন্যরকম হয়ে গেল। আমাকে পালতে নেওয়ার পর মালিকের স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেল। তাদের সন্তান হওয়ার পর তারা আমাকে চাকরের সন্তান মনে করতে শুরু করে দিল। এরকমই একদিন। কি রে ভিকিরি কোথাকার, তুই আমার ছেলের খেলনা নিয়ে খেলাধুলা করছিস কেন? চলে যা এখান থেকে। দিন দিন আমার সঙ্গে তাদের ব্যবহার অনেক খারাপ হতে শুরু করে। তারা মাকে কাজ থেকে বার করে দিয়েছিল, আমাকে নিজেদের সঙ্গে রেখেছিল, কিন্তু সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমি যত বড় হতে শুরু করলাম তারা বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাতে শুরু করলো। তাদের ছেলের স্কুলের সমস্ত কাজ আমাকেই করতে হতো। এইভাবে আমার পড়াশোনা হয়ে যেত। তারপর যখন মাধ্যমিক পরীক্ষায় তাদের ছেলে ফেল করে গেল তখন তারা সব দোষ আমার উপর চাপিয়ে দিল। মনোজ, বেরিয়ে যা এখান থেকে, তোর জন্য আমাদের ছেলে ফেল করে গেছে। তুমি একদম ঠিকই বলেছ। আমি তো প্রথম থেকেই বলছিলাম এই চাকরের ছেলেকেই বাড়িতে না রাখার জন্য। এই অপয়া ছেলের জন্যই আমাদের বাড়িতে অশান্তি হয়। মনোজ, সেই অল্প বয়সে তোমার সঙ্গে এত অত্যাচার হয়েছে, তাহলে তুমি নিজের মায়ের কাছে ফিরে গেলে না কেন? তারা মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর মা অন্য জায়গায় কাজ করতে চলে গিয়েছিল। মা একটা খনিতে দিনরাত কাজ করত। যখন আমি মাকে খুঁজতে খুঁজতে সেই খনিতে গেলাম তখন আমি জানতে পারলাম সেখানকার অনেকজন কর্মচারী মারা গেছে এবং তাদের সঙ্গে আমার মাও মারা গেছে। শুনে অনেক খারাপ লাগছে। শুধু এতটাই নয় রূপা, এরপর আমি নিজের পড়াশোনা চালিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সারাদিন একটা হোটেলে কাজ করতাম এবং রাতে সেই হোটেলেই থেকে নিজের পড়াশোনা করতাম। সেখানে পূজা নামের এক মেয়ে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসতো। পূজাকে দেখার পর আমি তার প্রেমে পড়ে গেলাম। ম্যাডাম, এই নিন আপনার ম্যাঙ্গো জুস। থ্যাংক ইউ। ম্যাডাম, আজ আপনি একা কেন? আপনার বন্ধুরা আসেনি? না, সবার পরীক্ষা আছে তাই কেউ আসেনি। এক্সামের জন্য সবাই পড়াশোনা করছে। আচ্ছা ম্যাডাম, আপনার পরীক্ষা নেই? তাছাড়া জীবনের সব সময় পরীক্ষাই চলতে থাকে। কেউ পাস করার জন্য পরীক্ষা দেয়, কেউ আবার চাকরির জন্য পরীক্ষা দেয়, অথবা কেউ কেউ কাউকে পাওয়ার জন্য পরীক্ষা দিতে থাকে। তুমি খুব ভালো কথা বলো। পড়াশোনা করো নাকি করো না? হ্যাঁ ম্যাডাম, আমি জিসিটি কলেজে পড়াশোনা করি। এখন আমার ফাইনাল ইয়ার চলছে। জিসিটি কলেজ? আমিও তো সেখানেই পড়াশোনা করি, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখিনি। কিভাবে দেখবেন? আমি কোনোদিন কলেজ যেতে পারি না। এরপর মনোজ পূজাকে সমস্ত কথা জানায় এবং সেই দিন থেকে মনোজ ও পূজার বন্ধুত্ব হয়ে যায়। মনোজ বেশিরভাগ সময় পূজার সঙ্গেই ঘুরে বেড়াতে শুরু করে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর মনোজ জানতে পারে পূজাও মনে মনে তাকে পছন্দ করে। এরপর একদিন পূজা মনোজকে বাড়ি নিয়ে যায় এবং তার বাবার সঙ্গে আলাপ করিয়ে দেয়। আচ্ছা, তাহলে তুমি মনোজ, যে এত ধনী মেয়ে পূজার মন জয় করে নিয়েছে। স্যার, আসলে তুমি কি কাজ করো? আরে হ্যাঁ, পূজা আমাকে বলেছিল যে তুমি কোনো হোটেলে ওয়েটারের কাজ করো। আপনি ঠিক বলেছেন স্যার। আমি এখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে আছি। নিজের জীবনে কিছু একটা ঠিক করে নেব। তুমি নিশ্চয় নিজের পায়ে দাঁড়াতে পারবে। তোমার মতো হার্ডওয়ার্ক করা ছেলেরা জীবনে অনেক উন্নতি করে। তোমার বয়স এখন কম, তোমার কাছে অনেক সময় আছে। আমার বিশ্বাস তুমি নিশ্চয় নিজের লাইফে সাকসেসফুল হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। আরে আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। আমি পূজার বিয়ে তোমার সঙ্গেই দেব, কিন্তু এখন নয়। এখন তুমি নিজের পড়াশোনায় লক্ষ্য দাও, ঠিক আছে তো? এরপর পূজার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর পূজা বলে,
দেখলে তো মনোজ, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার বাবা বিয়ের জন্য না করবে না। হ্যাঁ পূজা, তোমার বাবা অনেক ভালো মানুষ। হ্যাঁ আমি জানি। এবার তুমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে কিছু করো, তারপর আমরা বিয়ে করে নেব। মনোজ তার পুরানো সময়ের এই সমস্ত কথাগুলো রূপাকে বলতে বলতে চুপ করে যায়। তারপর কি হলো মনোজ? তাহলে কি পূজা তোমাকে ধোকা দিল? না রূপা, পূজা আমাকে ধোকা দেয়নি। সেদিন আমি অনেক হ্যাপি ছিলাম। পূজার সঙ্গে দেখা করার পর হোটেলে চলে গেলাম। সেখানকার কাজ শেষ করে রাতে পড়াশোনা করতে বসেছিলাম। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। আরে পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে গেল, রাত 2টো বাজে। এবার আমার ঘুমিয়ে পড়া দরকার। মনোজ এই বলে ঘুমানোর জন্য যাচ্ছিল, এমন সময় তাদের হোটেলে 3 জন গুন্ডা ঢুকে পড়ে এবং আলমারি ভেঙে সমস্ত টাকা বার করে নেয়। দাদা, তোমরা এখান থেকে চুরি করো না। তোমরা টাকা চুরি করে নিলে মালিক আমাকে মেরে ফেলবে। যদি বেঁচে থাকতে চাস তাহলে চুপ করে এখান থেকে চলে যা। কয়েকদিনের ছেলে, আমাদের আটকানোর চেষ্টা করছিস। মনোজ তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা মনোজের কোনো কথাই শোনে না। আমার ভাগ্যটাই খারাপ রূপা। সেই হোটেলে একটাও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। এরপর পুলিশ আমাকে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। 6 মাস পর্যন্ত জেলে কাটানোর পর একদিন এক ভালো মানুষ এসে আমাকে জামিন দিয়ে ছাড়িয়ে নেয়। জেল থেকে বাইরে বেরিয়ে আমি লোকটার কাছে যাই। আপনার অনেক ধন্যবাদ। আপনি আমাকে মুক্ত করলেন কেন? আমি কি আপনাকে চিনি? আমি পলাশবাবুর অ্যাসিস্ট্যান্ট বিকাশ। আচ্ছা, তাহলে আপনি পূজার বাবার অ্যাসিস্ট্যান্ট। আমি জানতাম তিনি নিশ্চয়ই আমাকে জেল থেকে মুক্ত করবেন। তিনি আমার উপর অনেক বিশ্বাস করেন। এটা তুমি ভুল ভাবছো মনোজ। তোমাকে মিথ্যে চুরির দায়ে জেলে পাঠানোর পেছনে পলাশবাবুর হাত ছিল। এটা আপনি কি বলছেন? কিন্তু তিনি সেদিন আমাকে অন্য কিছু বলেছিলেন। আমি তো ভাবতাম তার আমাকে খুব পছন্দ হয়েছে। সেদিন পলাশবাবু তোমাকে যা যা বলেছিল ওসব একটা নাটক ছিল। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি পূজাকে সব সত্যি কথা জানিয়ে দেব। আমি এখনই তার কাছে যাব। কোনো লাভ হবে না মনোজ। পূজা কোথায় কেউ জানে না। তোমার জেলে যাওয়ার পর থেকেই পূজা নিরুদ্দেশ হয়ে গেছে। তার মানে হয়তো পলাশবাবু তার বিয়ে করিয়ে দিয়েছে এবং পূজা নিজের শ্বশুর বাড়িতে আছে। পলাশবাবু আমাদেরকে জানায়নি যে পূজা এখন কোথায় থাকে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু আপনি আমার সাহায্য করার জন্য কেন এসেছেন? এর পেছনেও কি পলাশবাবুর কোনো চালাকি আছে? আমাকে ক্ষমা করে দাও মনোজ। পলাশবাবুর কথাই সেই রাতে আমি নিজেই চুরি করানোর জন্য গুন্ডাদের তোমার হোটেলে পাঠিয়েছিলাম। কিন্তু সেদিনের পর আমার অনেক আক্ষেপ হয় এবং আমি তোমাকে জামিনে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি পূজাকে ছাড়া থাকতে পারবো না। পূজা আর কোনোদিন তোমার হবে না মনোজ। তাছাড়া পূজা কোনোদিন একটা চোরের সঙ্গে বিয়ে করতো না। পূজা নিজের বাবার কথায় বিশ্বাস করে নিয়েছিল। তার বাবা তাকে বলেছিল যে তুমি প্রতিদিন নেশা করার জন্য হোটেল থেকে টাকা চুরি করতে। কি? তার বাবা আমার ব্যাপারে এইসব বলেছে? মনোজ রূপাকে এই সমস্ত কথা বলতে থাকে। অপরদিকে সূর্যদের বাড়িতে। সূর্য, তুমি 6 মাস থেকে একা শিল্পাকে সামলানোর চেষ্টা করছো। তুমি একা তার দেখাশোনা করতে পারবে না। তাছাড়া তুমি নিজের দেখাশোনা পর্যন্ত ভালো করে করছো না। তুমি বলছিলে আজ তোমার বন্ধুর এঙ্গেজমেন্ট আছে। যাও, শিল্পাকে নিয়ে বরং সেখান থেকে ঘুরে এসো। না কাকিমা, সেখানে গিয়ে বাকি মহিলাদের দেখে শিল্পা নিজের মায়ের কথা মনে করতে পারে। আমি চাই না শিল্পা সেখানে গিয়ে কান্নাকাটি করুক। আর কতদিন পর্যন্ত তুমি শিল্পাকে এই বাড়িতে আটক করে রাখবে? তাকে একটু বাইরে নিয়ে যাও, দুজনেরই ভালো লাগবে। মালতী কাকিমার বারবার বোঝানোর পর সূর্য শিল্পাকে সঙ্গে নিয়ে তার বন্ধু সৌমেনের এঙ্গেজমেন্টে পৌঁছায়। আরে ভাই সূর্য, কেমন আছিস বল? সূর্য, তোর অ্যাক্সিডেন্টের ব্যাপার আমি শুনেছিলাম। শুনে খুব খারাপ লাগলো যে সেই অ্যাক্সিডেন্টে বৌদি তোকে ছেড়ে চলে গেল। যা হয়ে গেছে সেই কথা ছেড়ে দে। তুই বল, বেশ কয়েক বছর থেকে মেয়ে খুঁজছিলি এবং শেষমেশ বিয়ে করতে যাচ্ছিস। এবার তুই খুশি আছিস তো? কি আর বলবো সূর্য, সেই মেয়েটাকে আমি অনেক পছন্দ করি। আমি তার সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই। কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটা আমাকে বিয়ে করতে চায় না। ওই দেখ, পূজা সেখানে দাঁড়িয়ে আছে। তাহলে মেয়েটার সঙ্গে সামনাসামনি কথা বলছিস না কেন? মেয়েটাকে জিজ্ঞাসা কর যে কেন বিয়ে করতে চাইছে না। এঙ্গেজমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। মেয়ের পরিবারের সবাই এখানে আছে। এই অবস্থায় আমি কিভাবে তার সঙ্গে কথা বলবো? আজ এঙ্গেজমেন্ট হয়ে যাক, কিন্তু বিয়ের আগে আমি যে কোনো ভাবে তার সঙ্গে কথা বলবো। আমি এটা জানতে চাই
যে সে সব সময় কেন দুঃখী থাকে। আচ্ছা আমার কথা ছাড়, এবার নিজের কথা বল, কতদিন এভাবে একা থাকবি? তাছাড়া শিল্পাও অনেক দুঃখে আছে, তুই দ্বিতীয় বিয়ে করে নে ভাই। রূপার জায়গায় আমি অন্য কাউকে আনতে পারবো না, আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না সৌমেন। নিজের মনকে শক্ত কর এবং এগিয়ে যা, এতেই সবার জন্য ভালো আছে। তুই প্লিজ দ্বিতীয় বিয়ে করে নে সূর্য। বন্ধুর কথায় সূর্য দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর এঙ্গেজমেন্ট পার্টি শেষ হলে সূর্য মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। বন্ধুর এঙ্গেজমেন্ট কেমন কাটলো? খুব ভালোভাবে হয়েছে কাকিমা। আর দেরি করো না বাবা, এবার তুমিও তাড়াতাড়ি দ্বিতীয় বিয়েটা করে নাও। হয়তো তুমি ঠিক বলছো, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি আছি, তুমি মেয়ে দেখা শুরু করে দাও। সূর্যের কথা শুনে মালতী খুশি হয়ে যায় এবং তার জন্য মেয়ে দেখতে শুরু করে দেয়। অপরদিকে একটি পার্কে মনোজ রূপার হাত ধরে তাকে হাঁটতে সাহায্য করছিল। রূপা ধীরে ধীরে হাঁটতে শুরু করে এবং বলে, মনোজ, তুমি পূজার ব্যাপারে এখনো কোনো সন্ধান পাওনি? জেল থেকে বেরোনোর পর আমি একটা গাড়ি ভাড়া নিয়ে ড্রাইভারের কাজ করতে শুরু করি। তার সাথে সাথে আমি পূজাকে অনেক খোঁজার চেষ্টা করি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার খোঁজ পেলাম না। তারপর আমি হাল ছেড়ে দিয়ে সেদিন সমুদ্রের ধারে বসেছিলাম এবং তোমাকে ভেসে ভেসে আসতে দেখলাম। সেদিন তোমার সঙ্গে দেখা না হলে হয়তো আমি সুইসাইড করে নিতাম। এরকম করে বলো না মনোজ, আমার বিশ্বাস ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। রূপা এবং মনোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। এরপর দুজনে দরজার কাছে যায়। আরে হ্যাঁ বিকাশ বাবু, বলুন, কি মনে করে আসা হলো? মনোজ, পূজার ব্যাপারে সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত তার বিয়ে হয়নি, কিন্তু তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। সে যাই হয়ে যাক, আমি পূজার কাছে যাব এবং তাকে সমস্ত সত্যি কথাগুলো জানাবো। তার জানা দরকার তার বাবা কত নীচ প্রকৃতির মানুষ। সত্যি কথা জানার পরেও সে যদি অন্য মানুষকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি শুধু এটাই চাই, সে যেখানেই থাকুক হাসি খুশি থাকুক। তুমি চিন্তা করো না মনোজ, আমি যে কোনো ভাবে তোমাকে পূজার কাছে পৌঁছে দেব। আচ্ছা রূপা, এখন তোমার পা কেমন আছে? তুমি তো হাঁটতে পারছো দেখছি। আমার পা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখন আমি হাঁটাচলা করতে পারি। খুব তাড়াতাড়ি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাব, তারপর আমি নিজের স্বামী আর মেয়ের কাছে ফিরে যাব। আচ্ছা, আপনাকে আমি তাদের ব্যাপারে খোঁজ করতে বলেছিলাম। আরে হ্যাঁ রূপা, আমি তাদের খোঁজ করেছিলাম। অ্যাক্সিডেন্টের পরে সূর্য এবং শিল্পা দুজনেই ঠিকঠাক আছে, তাদের কিছু হয়নি। তারা এখনো সেই বাড়িতেই থাকে। তুমি তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে তাদের কাছে চলে যাও। কিন্তু আমি চলে যাওয়ার আগে মনোজ আর পূজাকে এক করে দিয়ে যেতে চাই। মনোজ কয়েক মাস থেকে আমার অনেক সাহায্য করেছে। সে যদি চাইতো তাহলে আমার সাহায্য না করে সেই সময় পূজার সন্ধান করতে পারতো। সে আমার অনেক সাহায্য করেছে, তাই এবার আমি পূজার সঙ্গে দেখা করব আর তাকে সমস্ত সত্যি কথাগুলো জানাবো। অপরদিকে সূর্যদের বাড়িতে সূর্য যখন হল রুমে বসেছিল, এমন সময় মালতী একটি ছবি নিয়ে তার কাছে আসে। বাবা সূর্য, এই দেখো, এটা রাধিকার ছবি। বেচারা মেয়েটা অনেক অল্প বয়সে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে। মেয়েটা নিজের মামাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছে। খুব গরিব মেয়ে, কিন্তু অনেক ভালো মেয়ে। সূর্য, তুমি আমার কথা শুনছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, কিন্তু কাকিমা, আমি একটা কথা ভাবছিলাম। আর বেশি কিছু চিন্তা করো না, কপালে যা আছে সেটাই মেনে নাও। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। কাকিমা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। আমি শুধু শিল্পার জন্য একটা মা আনতে চাই, যে আমার শিল্পাকে নিজের মেয়ের মতো করে মানুষ করবে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিকে মালতী সূর্যের বিয়ে দেওয়ার আয়োজন করতে থাকে, অপরদিকে রূপা ভালোভাবে হাঁটাচলা করতে শুরু করে দেয়। মনোজ, আজ আমি পূজার সঙ্গে কথা বলতে যাব। বিকাশ বাবুর কাছ থেকে আমি তার অ্যাড্রেস নিয়ে নিয়েছি। তুমি দেখো, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। পূজার বাবা একদম ভালো মানুষ নয়। তুমি শুধু শুধু এই সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছো কেন রূপা? এবার তুমি সুস্থ হয়ে গেছো, তাই নিজের পরিবারের কাছে ফিরে যাও। আমার জীবন এমনিতেই শেষ হয়ে গেছে। যেই মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সেই মানুষটাকে একা ফেলে রেখে আমি যেতে পারবো না মনোজ। আমি তোমার পূজাকে অবশ্যই ফিরিয়ে আনবো, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। অপরদিকে সেই শহরের একটি বড় হোটেলে সৌমেন পূজার সঙ্গে কথা বলতে থাকে। এই হোটেল তোমার কেমন লাগছে পূজা? আমাদের বিয়ের জন্য 5 লাখ টাকা খরচ করে এই হোটেল বুক করেছি। পূজা,
তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ ঠিক আছে। পূজা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলো না, কি কথা? তুমি এই বিয়েতে খুশি আছো তো? হ্যাঁ খুশি আছি, কিন্তু তুমি আমাকে এরকম প্রশ্ন করছো কেন? কারণ আমার মনে হচ্ছে জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হচ্ছে। হয়তো তুমি অন্য কোনো ছেলেকে ভালোবাসো। না সৌমেন, আমার জীবনে আর কেউ নেই। আমি সত্যি তোমাকে বিয়ে করে হ্যাপি থাকতে চাই, কিন্তু জানি না কেন আমার কিছুই ভালো লাগছে না। আরে পূজা, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাকে সব কথা বলো, প্লিজ বলো। আমি মনোজ নামের এক ছেলেকে অনেক ভালোবাসতাম। ছেলেটা অনেক গরিব ছিল, কিন্তু তারপরেও আমার বাবা তাকে অনেক ভালো করে বুঝিয়েছিল। বাবা তাকে ভালো করে পড়াশোনা করতে বলেছিল, আর সাথে এটাও বলেছিল যে পড়াশোনা শেষ হলে আমাদের বিয়ে দিয়ে দেবে। তারপর কি হলো? মনোজ আমার সামনে শুধু ভালো হওয়ার অ্যাক্টিং করত, কিন্তু আসলে সে অনেক বড় চোর ছিল। সে যেই হোটেলে কাজ করত সেখানে প্রত্যেকদিন চুরি করে নেশা করত। একদিন সে ধরা পড়ে যায় আর তার জেল হয়ে যায়। ও মাই গড, এটা তো খুব ভালো কথা যে বিয়ের আগেই তুমি তার আসল সত্যের ব্যাপারে জানতে পেরে গেলে, না হলে জানি না বিয়ের পর কি করতো। হ্যাঁ ভালোই হয়েছে তার জেল হয়ে গেছে, কিন্তু সৌমেন কেন জানি না এত কিছুর পরেও বিয়ে করতে আমার মন চাইছে না। আমি মনোজকে ভুলে যেতে চাইছি, কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে ভুলতে পারছি না। পূজা প্লিজ কান্নাকাটি করো না। পূজা, তোমার এইভাবে কান্নাকাটি করা আর বারবার তার কথা মনে করা, এসবের একটাই মানে যে মনোজ নির্দোষ। সে কোনো ভুল করেনি, মনোজের উপর মিথ্যা দোষ চাপানো হয়েছে। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনি মনোজের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আমার নাম রূপা, আমি মনোজের বান্ধবী। কিন্তু মনোজের তো কোনো বান্ধবী ছিল না, সে সবসময় একাই থাকতো। সে কোনোদিনও তোমার ব্যাপারে কিছুই বলেনি। আমি কিভাবে মনোজের বন্ধু হলাম এটা পরে জানিয়ে দেব, কিন্তু সবার আগে আমি তোমাকে এটা বোঝাতে চাই যে সেই রাতের চুরিতে মনোজের কোনো রকমেরই দোষ ছিল না। তোমার বাবা তার সঙ্গে অন্যায় করেছিল। তোমার বাবা সেই গরিব ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাইতো না, তাই তার হোটেলে গুন্ডা পাঠিয়ে চুরি করালো, আর চুরির দায়ে মনোজকে জেলে পাঠিয়েছে। আচ্ছা পূজা, তুমি কি জানতে না সেই হোটেলের মালিক তোমার বাবার বন্ধু ছিল? হ্যাঁ, সেই হোটেলের মালিক বাবার বন্ধু ছিল, কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো। ঠিক আছে, আমি না হয় মিথ্যা কথা বলছি। তুমি একবার নিজের বাবার অ্যাসিস্ট্যান্ট বিকাশ বাবুর কাছে জিজ্ঞাসা করে নিও, সে তোমাকে সমস্ত সত্যি কথাগুলো জানিয়ে দেবে। তোমাদের জন্য মনোজ আত্মহত্যা করতে গিয়েছিল। তোমার বাবা একটা অসহায় ছেলের জীবন শেষ করে খুব ধুমধাম করে তোমার বিয়ে দিতে চেয়েছিল। পূজা, তুমি একবার মনোজের সঙ্গে দেখা করে নাও, তারপর যাকে ইচ্ছে বিয়ে করে নিও। হ্যাঁ পূজা, ইনি একদম ঠিক কথা বলছেন। আমিও এটাই চাই, তুমি একবার তার সঙ্গে দেখা করে নাও। তাছাড়া তুমি তোমার বাবার অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও কথা বলে নাও। আমি চাই আমাদের বিয়ের আগেই যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমার বাবা এরকম করতে পারে না সৌমেন। তোমার যখন এতটাই বিশ্বাস যে তোমার বাবা ভালো মানুষ, তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। হ্যাঁ পূজা, চলো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার বাবা আমার সঙ্গে বাইরে যাওয়াতে তোমাকে আটকাবে না। আচ্ছা ম্যাডাম, আমার এটা কেন মনে হচ্ছে যে আমি আপনাকে আগে কোথাও দেখেছি? হয়তো এই পৃথিবীতে আমার মতো দেখতে অনেক মেয়ে আছে, হয়তো তাদের মধ্যে কাউকে আপনি দেখেছেন, তাই আমার চেহারা আপনার চেনা চেনা মনে হচ্ছে। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি এই মহিলাকেই কোথাও দেখেছি? মোটেও মনে করতে পারছি না। আরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? এবার চলুন। আরে হ্যাঁ হ্যাঁ, চলুন, চলো পূজা, আমরা যাই। এরপর সৌমেন এবং পূজা মনোজের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছায়। বিকাশবাবু সেখানে মনোজের সঙ্গেই বসেছিল। পূজাকে দেখার সঙ্গে সঙ্গেই মনোজ বলে, আমি চুরি করিনি পূজা, সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সবাই তোমাকে আমার থেকে আলাদা করতে চেয়েছিল। আমি এটা কিভাবে বিশ্বাস করব যে আমার বাবা এসব করেছে? বিকাশ কাকু, এটা কি সত্যি কথা? হ্যাঁ পূজা, এসব সত্যি। পলাশবাবু আমাকে দিয়ে এসব করিয়েছিল, কিন্তু পরে আমার অনেক আফসোস হয়, তাই আমি মনোজকে জামিন করে জেল থেকে ছাড়িয়ে নিলাম। পলাশবাবু যদি জানতে পারে আমি তোমাকে সত্যি কথা বলে দিয়েছি, তাহলে জানি না আমার সঙ্গে কি হবে। আমার এনগেজমেন্ট হয়ে গেছে, সকল রিলেটিভদের ইনভাইট করা হয়ে গেছে। এত কিছুর পর আমি সত্যি কথাগুলো জানতে পারলাম। এবার আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমাকে নিজের মনের কথা শোনা দরকার পূজা। এটা আমি জানি যে তোমার মন প্রথম থেকে মনোজকে ভালোবাসে। এবার যখন জানতে পেরে গেছো যে মনোজ নির্দোষ, তাহলে তুমি এত চিন্তা করছো কেন?
নিজের বাবার ব্যাপারে চিন্তা করো না। সেই লোকটা তোমাকে তোমার ভালোবাসা থেকে আলাদা করার জন্য এত বড় প্ল্যান করেছিল। তাছাড়া তুমি আমার ব্যাপারেও চিন্তা করো না, আমি দুজন প্রেমিকের মাঝে আসতে চাই না। মনোজ, এবার যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার সঙ্গে দেখা না করে আমি সকলের কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও মনোজ। মনোজ এবং পূজা আবার এক হয়ে যায়। তাদের দুজনকে দেখে রূপা, সৌমেন এবং বিকাশ বাবু অনেক খুশি হয়ে যায়। রূপা, তুমি না থাকলে হয়তো আমি কোনোদিন পূজাকে সত্যি কথাগুলো জানাতে পারতাম না। তুমি আমাকে থ্যাংক ইউ বলছো কেন মনোজ? তোমার জন্যই আজ আমি বেঁচে আছি আর নিজের দুই পায়ে দাঁড়াতে পারছি। মনোজ, তুমি আমার জন্য যা করেছো সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কাল সকালে আমি নিজের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাই। আজ এত ভালো কাজ করে খুব ভালো লাগছে। পূজা, যে কোনো হেল্পের প্রয়োজন হলে কোনো কিছু না ভেবেই আমাকে ফোন করে দিও। আমরা দুজন এখনো ভালো বন্ধু, সারা জীবন বন্ধু থাকবো। এরপর সৌমেন সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের গাড়িতে চেপে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। যাদের যাদের ইনভাইট করেছিলাম এবার সকলকে ফোন করে বারণ করতে হবে। সবার আগে সূর্যের বাড়ি গিয়ে বারণ করে ফেলি। এই বলে সৌমেন সূর্যদের বাড়ির দিকে যেতে থাকে। অপরদিকে সূর্য তখন দুঃখী হয়ে নিজের রুমে বসেছিল। আরে কি হলো সূর্য, তুমি এখনো দুঃখী হয়ে বসে আছো কেন? আমার কিছু ভালো লাগছে না কাকিমা। আর দেরি করো না সূর্য, আজকে এই বাড়ি খালি করে অন্য শহরে আমাদেরকে শিফট হতে হবে। হয়তো জায়গা পরিবর্তন করলে শিল্পার মন ভালো হয়ে যাবে। তাছাড়া এখানে থাকতে থাকতে আমিও বিরক্ত হয়ে উঠেছি। সেখানে গিয়ে সবার আগে তোমাকে রাধিকার সঙ্গে দেখা করতে হবে। 4 দিন পরে তোমাদের বিয়ে দেওয়া হবে। পরে আমি কোনো কথা শুনবো না। ঠিক আছে কাকিমা, চলুন এবার বেরিয়ে পড়ি। সব জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছি। মালতী এবং সূর্য কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। এরপর মালতী গিয়ে দরজা খোলে। আরে সূর্য, দেখো তোমার বন্ধু সৌমেন এসেছে। আরে সৌমেন, কাল তোর বিয়ে, তাহলে তুই এখানে কি করছিস? হা হা হা, কি আর বলবো ভাই, আর বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? তাছাড়া হাসতে হাসতে এই কথা বলছিস কেন? তোর কথা অনুযায়ী আমি পূজার সঙ্গে কথা বললাম এবং তাকে সরাসরি সবকিছু জিজ্ঞাসা করলাম। তুই জানিস না পূজার বাবা কত রকমের প্ল্যান করে তার বিয়ে দিচ্ছিল। এর পেছনে অনেক সিক্রেট আছে। এরপর সৌমেন এক এক করে সমস্ত কথা সূর্যকে জানায়। সবকিছু শোনার পর সূর্য অবাক হয়ে যায় এবং জোরে জোরে হাসতে শুরু করে। হা হা হা, তবে সৌমেন, যা হয়েছে ভালো হয়েছে। দুজন যখন একে অপরকে ভালোবাসে তাহলে দুজনের এক হয়ে যাওয়াই ভালো। আমি তো বিশ্বাস করতে পারছি না পূজার বাবা এত ডেঞ্জারাস মানুষ। আরে সূর্য, তোর জামা কাপড় প্যাক করে রেখেছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? আরে হ্যাঁ, কাকিমায়ের কথায় আমরা চিরদিনের জন্য এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমি দ্বিতীয় বিয়ে করে নেব। তাহলে এই বাড়িটার কি হবে? কাকিমা বাড়িটা বিক্রি করার জন্য কথা বলে নিয়েছে। খুব তাড়াতাড়ি বাড়ি বিক্রি হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি তাহলে যাচ্ছি। তুই নিজের খেয়াল রাখিস। সেখানে পৌঁছে আমাকে মেসেজ করে দিস। আচ্ছা ঠিক আছে। সৌমেন সূর্যকে বাই বলে সেখান থেকে বাইরের দিকে যাচ্ছিল। এমন সময় সে দেওয়ালে মালা দেওয়া রূপার ছবি দেখতে পায়। রূপার ছবি দেখার সঙ্গে সঙ্গে সৌমেন অবাক হয়ে যায়। সূর্য, এই মেয়েটিকে? এটাই তো আমার বউ রূপা। তুই কি রূপাকে চিনতে পারছিস না? ও মাই গড! আরে সূর্য, তোর বউ বেঁচে আছে। এটা তুই কি বলছিস? রূপা বেঁচে আছে? আরে হ্যাঁ, আমি এইমাত্র তার সঙ্গে দেখা করে এসেছি। আমি যেই মহিলাটির ব্যাপারে তোকে বলছিলাম, যে মনোজ এবং পূজাকে এক করতে সাহায্য করেছে, সেই মেয়েটি অন্য কেউ নয়, সেই হলো তোর রূপা। সৌমেন, হয়তো তোর কোনো ভুল হয়েছে। আমি 100% শিওর যে ওই মেয়েটি রূপা। হয়তো অ্যাক্সিডেন্টের পর তার গভীর আঘাত লেগেছিল, তাই সে নিজের চিকিৎসা করাচ্ছিল। এবার সে সুস্থ হয়ে গেছে। কাল সে নিজের আসল বাড়ি মানে তোদের কাছে ফিরে আসার কথা বলছিল। সৌমেন যখন সূর্যকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় মালতী কাকিমাও সেখানে চলে আসে। এসব তুমি কি বলছো বাবা? রূপা বেঁচে আছে? কাকিমা, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি এই মুহূর্তে রূপাকে বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ সূর্য, চলো, আমিও আর থাকতে পারছি না। এরপর সূর্য, সৌমেন, মালতী এবং শিল্পা মনোজদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন মনোজদের বাড়িতে পৌঁছায় তখন রূপা বাড়ির বাগানে বসেছিল। তাদেরকে দেখতে পেয়ে রূপা অবাক হয়ে যায়। সকলে রূপাকে দেখে অনেক খুশি হয়।
রূপা, তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলে? তুমি আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? সূর্য, আমি তোমাকে সব বলবো। যেদিন থেকে আমরা আলাদা হয়েছি সেদিন থেকে আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য অনেক ছটফট করছি, কিন্তু আমার কপালটাই খারাপ, তাই কিছু করতে পারিনি। এরপর রূপা তাদেরকে সমস্ত কথা জানায় যে কিভাবে অ্যাক্সিডেন্টের পর সে ভেসে ভেসে সমুদ্রের ধারে পৌঁছে যায় এবং মনোজ তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। যদি সৌমেন আজ তোমার ব্যাপারে না জানতো তাহলে এতক্ষণে আমরা চিরদিনের জন্য এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতাম। সূর্য, শিল্পা এবং মালতী কাকিমা রূপাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর রূপা তাদের সঙ্গে নিজের বাড়ি ফিরে যায়। একদিন রূপা এবং সূর্য যখন একটি মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল। এত বড় দুর্ঘটনার পর আমরা আবার এক হয়ে গেলাম, কিন্তু এত কিছুর মাঝে আমি নিজের মাকে হারিয়ে ফেলেছি, আর বাবা ও দাদার সঙ্গে দেখাও করতে পারিনি। ঈশ্বর চাইলে তাদের সঙ্গেও তোমার দেখা হয়ে যাবে রূপা। ঠিক আছে, চলো এবার বাড়ি ফিরে যাই। রূপা এবং সূর্য বাড়ি যাওয়ার জন্য তাদের গাড়িতে বসে পড়তে পেছন থেকে একজন রূপাকে ডাকতে ডাকতে তার কাছে আসে। রূপা, রূপা, রূপা! আরে দাদা, তুমি এখানে? আমি একা নেই রূপা, এই দেখ বাবাও আছে। কেমন আছিস রূপা? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আমার জন্য মা পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা কি বলছিস তুই? এতে তোর কোনো দোষ নেই। অনেক আগে থাকতে মায়ের শরীর খারাপ ছিল, তোর কাছে আমরা সেই কথা লুকিয়েছিলাম, কারণ তোকে টেনশন দিতে চাইছিলাম না। তোর দাদা একদম ঠিক কথা বলছে রূপা। আমরা তোর অনেক খোঁজ করেছি, কিন্তু তোর সন্ধান পেলাম না। তোকে দেখতে অনেক ইচ্ছা করছিল, আজ আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। আশীর্বাদ করছি তোরা যেন সারা জীবন সুখে থাকিস। বাবা, দাদা, তোমরা আমাদের বাড়ি চলো, আমাদের মেয়ে শিল্পা তোমাদেরকে দেখে অনেক খুশি হয়ে যাবে। আরে বাহ, তোদের একটা মেয়েও আছে, তাহলে সে নিশ্চয়ই নিজের দিদিমার মতো হয়েছে। তুমি ঠিক বলেছো বাবা, সে একদম নিজের দিদিমার মতোই হয়েছে। এরপর থেকে রূপার মনে আর কোনো রকমেরই দুঃখ থাকে না এবং সে নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।